রাজ্যের পরিষেবায় আধুনিকতা আনতে সরকার সর্বাধিক জোর দিয়েছে। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে টেলিমেডিসিন ব্যবস্থা। সৃজা হাসপাতালের পর এবার দিল্লির এইমসের সাথে মৌস্বাক্ষর হলো। এজিএমসির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সোমবার এজিএমসি এবং জেবিবি হাসপাতালে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কিছু আধুনিক পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই সূচনা পর্বে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এইমসের ডাইরেক্টর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, টেলিমেডিসিন সিস্টেম চালু হলে একদিকে যেমন উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে, অন্যদিকে পরিষেবায় গতি আসবে। জীবিতে বসে রোগীর হিস্ট্রি বিশিষ্ট চিকিৎসকদের পাঠানো যাবে এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসা শুরু করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, 450 কোটি টাকা পেয়ে জীবিতে সুপার স্পেশালিস্টিক ব্লক তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যে 9টি বিভাগ চালু হয়েছে। খুব শীঘ্রই আরও কিছু বিভাগ চালু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আর্থিক বরাদ্দের বিষয়ে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সৃজা হাসপাতালের সহযোগিতা আমাদের এখানে চারটে কিডনি ট্রান্সফার সফল হয়েছে। তারা এখন রাজ্যে একটি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরির আগ্রহ প্রকাশ করেছে। 5 তারিখ তাদের ভূমি পূজন হবে। রাজ্য সরকার একার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়। ত্রিপুরার সিনিয়রিও এখন পরিবর্তন হচ্ছে। সৃজা হসপিটাল যার উপর ভিত্তি করে আমাদের এখানে আজকে যে চারটে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, ওনারা বলছেন যে আমরা ত্রিপুরাতে আমরা একটা হসপিটাল আমরা করতে চাই, সুপার স্পেশালিটি হসপিটাল। ওনাদেরকে জমি আমরা দিয়েছি। আগামী 5 তারিখ ভূমি পূজন হবে এবং একটা পুরো ত্রিপুরার কিন্তু সিনারিও এখন চেঞ্জ হচ্ছে। তারা আসছে, সব কিছু গভর্নমেন্ট করবে সেটা সম্ভব নয়। তো সেটারও ভূমি পূজন 5 তারিখ হচ্ছে। তারও আমার মনে হয় এই ধরনের অন্যান্য যেসব ট্রান্সপ্লান্টের বিষয় আছে সেগুলো ওনারাও শুরু করবেন। এতে করে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রত্যেক বুধবারই আমি রাজ্যের জনগণকে নিয়ে বসি। সেখানে অধিকাংশ লোকই স্বাস্থ্যের বিষয় নিয়ে আমার কাছে আসে। সেখানে রাজ্যের ডাক্তারও উপস্থিত থাকে। কিন্তু যখনই শুনি রোগীকে রেফার করা হচ্ছে, তখন আমি ভাবি তাহলে রাজ্যের সুপার স্পেশালিস্টের ভূমিকা কী। সঙ্গে সঙ্গে আমি সেই স্পেশালিস্ট ডাক্তারকে ফোন করে বলি, যদি আপনি সুপার স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনার কনফিডেন্সও থাকতে হবে। আর যদি কনফিডেন্স ডেভেলপমেন্ট করতে হয়, তার জন্য যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয়, তাহলে সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা করা হবে। কিন্তু কোনো রোগীকে রেফার না করার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কেননা এতে করে রোগী এবং ডাক্তার উভয়েরই কনফিডেন্স থাকে না। তিনি আরও বলেন, একটু রিস্ক নিয়ে যে কাজটা সে নিজেই করতে পারে সে করছে না। এতে করে দুদিকে সমস্যা হয়। মানুষের বিশ্বাস হারায় ডাক্তারদের উপর, আর ডাক্তার ভাবে আমি রেফার করে দায়িত্ব থেকে বেঁচে গেলাম। এটা যেন না হয়। প্রসঙ্গক্রমে তিনি বলেন, একটা সময় ছিল ত্রিপুরাতে এলএমপি ডক্টর ছিল, তাদের উপর মানুষের এত বিশ্বাস ছিল। এখনও বহু লোক এইসব ডাক্তারদের স্মরণ করে। তিনি বলেন, ডাক্তার আর রোগীদের মধ্যে বিরাট একটা গ্যাপ চলে এসেছে। সেই শূন্যস্থানটাকে পূরণ করে মানুষের মধ্যে বিশ্বাসটা অর্জন করতে হবে। কারণ আমি জানি প্রায়শ আমার এখানে প্রতি বুধবারে আমি বসি আমার মুখ্যমন্ত্রী সমীর বসুতে। সারা ত্রিপুরার মানুষই সেখানে আসে, কিন্তু তাদের বেশিরভাগই দেখি হেলথের বিষয় নিয়ে আসে। আমার ডাক্তারবাবুরা থাকেন সেখানে, অন্যান্য অফিসাররা থাকেন। যখন এই কথাটা শুনি যে আমাকে রেফার করে দিয়েছে, তাহলে আমি বললাম যে সুপার স্পেশালিটিস থেকে আমার লাভটা কী? তাহলে এখন সুপার স্পেশালিস্টের উপরে আর কি আছে আমার জানা নেই। তা আমি ওখান থেকেই মাঝে মাঝে ফোন করি। তো বললাম যে যদি আপনি সুপার স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনার কনফিডেন্সও তাহলে থাকতে হবে। যদি কনফিডেন্স ডেভেলপ করতে হয়, তার জন্য যদি ট্রেনিং আরও লাগে, সেটা আমরা দেব, সরকারের তরফ থেকে আমরা দেব। কিন্তু কোনো পেশেন্টকে রেফার করবেন না, কারণ এতে করে পেশেন্টের যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাও কিন্তু হয় না, আর ডাক্তারেরও কনফিডেন্স বাড়ে না। আমরা দেখেছি সেটা বাস্তব জীবনে, এখনও দেখি যে সাব ডিভিশনাল লেভেলে বা পিএসসিতে যখন পেশেন্ট যায়, বিশেষ করে খুব ইমার্জেন্সি পেশেন্ট, তার সাথে অনেক যারা পার্টি থাকে তারা কিন্তু মানে প্রেস করে যে তাড়াতাড়ি আমাকে রেফার করুন। তো ডক্টরস আর নট লাইক পোস্টম্যান। এবং এতে করে আমাদের যে ডাক্তারবাবু আজকে ওখানে পোস্টিং আছে, সেও বাইরের থেকে এমবিবিএস করেছে বা ত্রিপুরার মেডিকেল কলেজ থেকেই, আমাদের এই মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, কিন্তু ওখানে যখন যায় তখন একটু রিস্ক নিয়ে যে কাজটা সে নিজেই করতে পারে, করে না, কারণ একটা প্রেশার থাকে। এতে করে দুদিকেই কিন্তু সমস্যা হয়।
মানুষেরও সমস্যা হয়, ডাক্তারের উপর কনফিডেন্স। আর ডাক্তারবাবুরা বলে আমি রেফার করেছি, আমি বেঁচে গেলাম, আমার কোনো দায়িত্ব রইল না। এখানে সামটাইমস ডক্টর অ্যাক্টস এজ এ অ্যাক্টর, যে আসুন আসুন তাড়াতাড়ি যান, অ্যাম্বুলেন্সে ডাকলাম, পাঠিয়ে দিলাম বাসা। এটা যেন না হয়। তুমি তো ডক্টর, তুমি তোমার কাজটা তুমি চেষ্টা করো, অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি না, এটা আমার এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, ঠিক আছে। তো এটা একটা আমার মনে হয় একটা আন্দোলন, যে আমাদের ডাক্তারদের নিজেদেরও ডেভেলপ করতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি প্রায়ই বলি, একটা সময় ছিল ত্রিপুরাতে এলএনপি ডাক্তার ছিল, এলএনপি লাইসেন্সিয়েট মেডিকেল প্র্যাকটিশনার, তাদের উপর এত বিশ্বাস ছিল মানুষের। তারপরে হলো এমবি, এমবির পরে এমবিবিএস, এখনও বহু লোক ওইসব ডাক্তারদের স্মরণ করে। মানুষের এবং মানে যারা সাফারিং পিপুলস আর ডাক্তারদের এর মধ্যে একটা বিরাট গ্যাপ চলে আসে। একটু আগে ওএনজিসির যিনি অ্যাসেট ম্যানেজার উনি বলছিলেন যে আমরা পেশেন্টের হাতেই দিই না আমরা। আমি এরকম একজন সার্জন আমার সাথে, আমি নাম বলবো না, এবং প্রফেসর পর্যন্ত হয়ে গেছেন, এবং উনি ভালো সার্জন, কিন্তু দেখে দেখে সার্জন, এইরকম করতে হবে, সেই রকম করতে হবে, বাস। কিন্তু নিজে কিন্তু করে না, করলে কিন্তু ভালো করতে পারে। এটা এক একজন মাইন্ডসেট থাকে এরকম। এমএস করেছে তারপরেও মানে সার্জারি করবে না, কাউন্সিলিংয়ে খুব খুব কাউন্সিলিং করে, কাউন্সিলিং দিয়ে হবে না। Pure Report, RE News.